একটা কথা বলবো সিআর আছে সিআর নেই সিআর আছে তুমি কেউ আছে তোমাদের আছে আচ্ছা সমস্যা নেই তোমাদের তো ক্লাস টেস্ট নেক্সট কালকে আর তোমাদের নেক্সট উইকে মিড কুইজ হবে মোস্ট প্রবাবলি হবে মিড কুইজ কম্পোজ না হতে পারে মিড কুইজের সিলেবাস হচ্ছে যে এই উইকে যা পড়বা যে পর্যন্ত লেখা অর্থাৎ এনএসটি পর্যন্ত হচ্ছে তোমাদের মিড কুইজের সিলেবাস অলমোস্ট সেম সিলেবাস আর নেক্সট উইকে কিন্তু ল্যাব হবে ল্যাবের পাশাপাশি মিড কুইজ ল্যাবের টাইমে হবে আর অন্য টাইমে মিড কুইজ আর আমাদের আগামীকালকের ক্লাসটা খুব সম্ভবত হবে না সো একটু জানাই দিব আগামীকালকে আমার ক্লাসটা হবে না তো সব সেকশনে একটু জানাই দিব তিনটা সেকশনে একটু জানাই দিব তো একবার আমার ক্লাস টাইমে ক্লাসে থাকলে বাইরে যেয়ে চিল্লাপাল্লা করবো ক্লাসের মধ্যে যা করে করবা বাইরে চিল্লাচিল্লি করবো আচ্ছা লাস্ট দিন আমরা প্রুফ করতে যাচ্ছিলাম ম্যাক্স ফ্লো সমান মিন কাট কিনা আমরা লাস্ট দিন প্রুফ করতে যাচ্ছিলাম ম্যাক্স ফ্লো সমান মিন কাট কিনা এটার জন্য আমরা তিনটা স্টেটমেন্ট লিখছিলাম আমি জাস্ট প্রথমটা ক্লাসটা লিখব আচ্ছা একটু খেয়াল করো নিজেরা কথা আমাদের এম ছিল ম্যাক্স ফ্লো সমান মিন কাট প্রুফ করা তো এটার জন্য আমরা যেটা করছিলাম আমরা তিনটা স্টেটমেন্ট লিখছিলাম আমরা দেখাইছিলাম এই তিনটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট আমরা দেখাইছিলাম এই তিনটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট এখন কি করে বলতে পারবো এই তিনটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট প্রুফ করার মাধ্যমে আমরা এটা প্রুফ করতে পারছি কিনা নাকি আরো কাজ বাকি আছে এই তিনটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট দেখানোর মাধ্যমে আমরা ম্যাক্স ফ্লো সমান মিন কাট দেখাইতে পারছি কিনা স্যার এটা যে মিন কার্ড দেখাতে হবে নাকি বুঝিনি আর আমাদের কার্ডটা বিষয় এটা মিনিমাম নাকি এটা দেখাতে হবে কাছাকাছি হচ্ছে বলো মাত্র সরাসরি বোঝা গেছে আমরা কতটুকু কিন্তু দেখাইছিলাম জাস্ট এই তিনটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট কিন্তু পরের স্টেপটা আমরা বলিনি আমাদের মেইন টার্গেট হচ্ছে ছিল এটা প্রুফ করা সো এই তিনটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট প্রুফ করার মাধ্যমে আমরা ম্যাক্স ফ্লো সমান মিন কাট প্রুফ করতে পারছি কিনা পারছি আসলে কিভাবে কি চিন্তা করো আমরা আরেকটা জিনিস জানি যে কোনো ফ্লোরের ভ্যালু যে কোনো কার্ডের ক্যাপাসিটির চাইতে ছোট হবে এটা তো আমরা জানি তাই না যে কোনো ফ্লোরের ভ্যালু যে কোনো কার্ডের ক্যাপাসিটির চাইতে ছোট হবে এটা আমরা প্রুফ করছিলাম তাই যে কোনো ফ্লোরের ভ্যালু যে কোনো কার্ডের চাইতে ছোট হবে সো যে কোনো ফ্লোরের মধ্যে ম্যাক্স ফ্লো আছে ম্যাক্স ফ্লো যে কোনো ফ্লো আর যে কোনো কার্ডের মধ্যে মিন কাটও আছে সো আমরা এটা কিন্তু জানি যে ম্যাক্স ফ্লো মিন কাটের চাইতে লেস দ্যান ইকুয়াল হবে এটা আমরা জানতাম ম্যাক্স ফ্লো মিন কাটের চাইতে লেস দ্যান অথবা ইকুয়াল হবে এখন আমরা এখানে যেটা দেখাইছিলাম যে f যদি ম্যাক্স ফ্লো হয় এমন একটা কার্ড বানানো সম্ভব যেটার জন্য ম্যাক্স ফ্লো এর ভ্যালু ওই কার্ডের ক্যাপাসিটি সমান হবে রাইট এমন একটা ফ্লো এমন একটা কার্ড বানানো সম্ভব যেটার জন্য ফ্লো এর ভ্যালু কার্ডের ক্যাপাসিটি সমান হবে আচ্ছা এখন আমাদের বলো এই ফ্লোটাকে আর ইনক্রিজ করা যাবে কিনা যাবে না ইনক্রিজ করলে তো একটা কার্ডের চাইতে বেশি হয়ে যাচ্ছে আমরা তো জানি কোনো ফ্লো কোনো কার্ডের চাইতে বেশি হয় না তো এই ফ্লোটাকে আর ইনক্রিজ করা যাবে না কারণ ইনক্রিজ করলে এই কার্ডের চাইতে বড় হয়ে যাবে সো এই ফ্লোটাকে ইনক্রিজ করা সম্ভব না এটা ম্যাক্স ফ্লো একইভাবে এই কার্ডটাকে কি আর ছোট করা যাবে কিনা এটা চাইতে ছোট কার্ড থাকা সম্ভব কিনা এটা চাইতে ছোট কার্ড যদি থাকে তারপরে তার ওইটার ক্যাপাসিটি চাইলে এই ফ্লোটা বড় রাইট সেটা হওয়া তো সম্ভব না তারপরে এই ফ্লোটা ম্যাক্সিমাইজ করা হয়েছে এই কার্ডটা মিনিমাইজ করা হয়েছে তার মানে এটা ম্যাক্স ফ্লো এটা মিন কার্ড বুঝতে পারছেন এই পর্যন্ত কি আচ্ছা এখন ধরা যাক তোমাদের কি কোনো গ্রাফ দেওয়া হলো একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া হলো এখানে ম্যাক্স ফ্লো নেটওয়ার্ক করতে হলে তো পারবা এখন স্কয়ার অ্যালগরিদম দিয়ে যতক্ষণ অপারেটিং পাথ পাওয়া যাচ্ছে অপারেট করবো পাওয়া না গেলে আমরা ম্যাক্স ফ্লো পেয়ে গেছি এই সেম গ্রাফে আমি যদি বলি মিন কাট বের করতে মিন কাট কিভাবে বের করব স্যার আমি সিমুলেট করে স্যার লাস্ট রেসিডুয়াল বাটন তারপরে যখন যেখানে ইয়া হয়েছে যেখানে লাস্ট দিয়ে আপডেট এক্স্যাক্টলি আমরা এখানে মতো দেখতে পাচ্ছি এই কার্ডটা হচ্ছে একটা মিন কাট রাইট এই কার্ডটা ডেফিনেটলি একটা মিন কাট যেটা এটা ম্যাক্সিমামের সমান এই কার্ডটা আমরা কিভাবে বানাইছিলাম এটা তো পুরো র্যান্ডমলি দেওয়া কার্ড না এটা এই কার্ডটা আমরা কিভাবে বানাইছিলাম মনে আছে স্যার যখন ডিসকানেক্ট হয়ে গেছিল হ্যাঁ এটা কি মানে স্যার মনে নাই আসলে একটু বলবেন এস কাটা ছিল এস এর মধ্যে কাটাতে রাখছিলাম স্যার যে রিচেবল সোর্স থেকে রিচেবল আর কি হ্যাঁ রিচেবল ফ্রম সোর্স হ্যাঁ কোন গ্রাফে রিচেবল রেসিডুয়াল গ্রাফে
টিতে ছিল বাকি সব, তাই না? এটা তাহলে এই কার্ডটা কিভাবে বানাতে হবে আমরা জানি। রিসিভার গ্রাফে সোর্স থেকে যারা যারা রিচেবল তাদেরকে আমরা এক পাশে রাখবো, যারা যারা রিচেবল না তাদেরকে অন্য পাশে রাখবো। এই রিসিভার গ্রাফটাকে কখন বোঝাবো আমরা? এটা কোন রিসিভার গ্রাফ? যে রিসিভার গ্রাফে কোনো অবজেক্টিভ পাথ নাই, কি নাম্বারটা মনে আছে? যে রিসিভার গ্রাফে কোনো অবজেক্টিভ পাথ নাই, ওই রিসিভার গ্রাফে আমরা সোর্স থেকে যারা যারা রিচেবল তাদেরকে এসে রাখবো, যারা যারা রিচেবল না তাদেরকে আমরা টিতে রাখবো। এটা হচ্ছে আমাদের মেইন কাজ, বুঝতে পারছেন? আচ্ছা, এই রিসিভার গ্রাফে তাহলে পৌঁছাবো কিভাবে? আমাদের কাছে শুরুতে এই রিসিভার গ্রাফ দেওয়া থাকবে, শুরুতে তো আমাদের ইনিশিয়াল গ্রাফটা দেওয়া থাকবে। আমরা এই গ্রাফে আগে ম্যাক্স ফ্লো বের করে নিব। ম্যাক্স ফ্লো বের করলে ম্যাক্স ফ্লোটা বের করলে যখন যে রিসিভার গ্রাফটা থাকবে সেখানে কি আর কোনো অবজেক্টিভ পাথ থাকবে না স্যার। তারপর আমরা আগে প্রথম কাজ হচ্ছে আমাদের মেইন কাজ যদি বের করতে বলে আমরা এই গ্রাফে ম্যাক্স ফ্লো বের করে নিব। ম্যাক্স ফ্লো বের করার পরে যে আমাদের রিসিভার গ্রাফটা থাকবে সেখানে কোনো অবজেক্টিভ পাথ নেই। ওই গ্রাফে আমরা যারা যারা সোর্স থেকে রিচেবল তাদেরকে আমরা এক পাশে রাখবো, যারা যারা রিচেবল না তারা অন্য পাশে থাকবে, এবং এটাই হলো আমাদের মেইন কাজ। কথা কি বোঝাতে পারছে? এটা কিন্তু থাকতে পারে অনলাইন পরীক্ষা যে কোনো কিছুতেই থাকতে পারে। এটা সবার কাছে কিভাবে বিজ্ঞান বের করতে হবে? কারণ কোয়েশ্চন আছে কিনা? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব। ম্যাক্সিমাম বাইপার্টাইট ম্যাচিং এটা কি তোমাদের কভার হয়েছিল আগে কখনো? বাইপার্টাইট ম্যাচিং, ফ্লোর ম্যাচিং কোনো কিছু? আচ্ছা, বাইপার্টাইট গ্রাফ এটা কি জানা আছে সবার? আমরা অনলাইনে সময় একটু করে ডিসকাস করছি। বাইপার্টাইট গ্রাফের সুবিধা হলো কেমন? দুইটা সেট এই ডিভাইড করা যায়, যাদের মধ্যে কোনো ইন্টারনাল ভার্টেক্স আছে। বাইপার্টাইট গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ যেটা ভার্টেক্স সেটকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি যাতে কোনো ভাগের মধ্যে ইন্টারনাল এজ না থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই গ্রাফটার কথা চিন্তা করি, এখানে চারটা ভার্টেক্স আছে, আমি এদেরকে দুটো ভাগে ভাগ করলাম, এক পাশে এডি অন্য পাশে বিসি রাখলাম। এখন এই গ্রাফে যে এজগুলো আছে সবগুলো আবার রাখতে হবে, কোনো এজ কিন্তু বাদ দেওয়া যাবে, সব এজই রাখবো। তাহলে এই দিকে কোথায় কোথায় আছে? বি এবং সি, এ থেকে বি, সি, বি থেকে এ এবং ডি, আর সি থেকে ডি। সবগুলো এজকে আনছি, কোনো এজকে বাদ দিয়েছে, কোনো এজ বাদ যায় না। এখন খেয়াল করতে কোনো এজ কি এই সেটের মধ্যে ইন্টারনালি কোনো এজ আছে, এখানে কোনো ইন্টারনাল এজ আছে। সো এই গ্রাফটা একটা বাইপার্টাইট গ্রাফ। তখন গ্রাফকে যদি এইভাবে দুই ভাগ করা যায় যেখানে কোনো ভাগে ইন্টারনাল এজ নেই, সেটা হচ্ছে একটা বাইপার্টাইট গ্রাফ। এমন কোনো যদি গ্রাফ থাকে এটা কি বাইপার্টাইট হবে? এটা কখনো বাইপার্টাইট হবে না। ক্লিয়ার? বাইপার্টাইট বের করার একটা উপায় কি ছিল? অড সাইকেল, দুটো অড সাইকেল ছাড়া একটা ইজি ইমপ্লিমেন্টেশন ছিল। গ্রাফটাকে দুটো কালার দিয়ে কালারিং করে, রাইট, যাতে পাশাপাশি এডজেসেন্ট নোডের মধ্যে সেম কালার না হয়। সো বাইপার্টাইট গ্রাফ সবার মনে আছে। আচ্ছা, এখন আসি ম্যাজিক কি? ম্যাজিক কি? ম্যাজিক আমরা এম দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে একটা গ্রাফের ম্যাজিক। গ্রাফের ম্যাজিক হচ্ছে এম। আচ্ছা, ম্যাচিং হচ্ছে একটা সেট অফ এজেস। এজগুলোর বৈশিষ্ট্য কি সেটা আসতেছে। ম্যাচিং হচ্ছে গ্রাফে যে এজগুলো আছে এটা একটা সাবসেট, বেসিক্যালি একটা সেট অফ এজেস। এটার বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যাটা একটু খেয়াল করো। ম্যাচিং হচ্ছে একটা গ্রাফের কিছু এজের একটা সেট, এমন ভাবে এজগুলো চুজ করতে হবে যাতে কোনো ভার্টেক্সে একের বেশি এজ না থাকে। জিরো থাকতে পারে, ওয়ান সংখ্যক এজ থাকতে পারে, একের বেশি এজ থাকতে পারে না। এটাকে বলা হয় ম্যাচিং। আমরা কিছু এক্সাম্পল দেখি, খুব ইজি এক্সাম্পল। একটা গ্রাফ, এখানে একটা পসিবল ম্যাচিং হতে পারে। আমরা সমস্ত ভার্টেক্স নেব,
সমস্ত ভার্টেক্সই নিব, বাট এজ নিব কয়েকটা, কিছু এজ নিব। যেমন ধরা যাক আমি এটা এবং এটা যদি নিই, এখন আমরা একটু আলোচনা করে এটা ম্যাচিং হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাচিং, কারণ কি কোনো ভার্টেক্সেই একের বেশি এজ কিন্তু ঢুকে না, কোনো ভার্টেক্সে একের বেশি এজ নাই। এটা একটা ভ্যালিড ম্যাচিং, কথাই বোঝাতে পারতেছি, এটা একটা ভ্যালিড ম্যাচিং। আচ্ছা, ধরা যাক আমি এই দুইটার পাশাপাশি এজটাও নিব, এজটা অর্থাৎ এটাও নিচ্ছি, এটা কি ম্যাচিং কিনা? না না স্যার। এটা ম্যাচিং না, কারণ এই ভার্টেক্সে এখন দুইটা এজ আছে, এখানেও দুইটা এজ আছে, সো এটা ম্যাচিং না। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এটা আমি বসে দিই। ধরা যাক আমি এখন এজ আর এজ কোনোটাই নিচ্ছি না, তাহলে কোনো এজই দিব না, অর্থাৎ গ্রাফটা দেখতে হবে নিচে আঁকানো। এক্ষেত্রে ম্যাচিংটা দেখতে হবে, এবং বিকজ এই দুটো এজ নিচ্ছি, এখান থেকে কিছু নেই, এটা ম্যাচিং কিনা? জি স্যার। হ্যাঁ এটাও ম্যাচিং, কারণ জিরো হতে পারে, Zero হতে পারে। জিরো হলে কোনো সমস্যা নাই, এটাতে ওয়ান হতে পারে না। সবার কাছে ক্লিয়ার ম্যাচিং কি? Clear? আচ্ছা, এখন আরো কিছু জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে যে সমস্ত একটা ম্যাচিং যদি ওই ম্যাচিংটা যে সমস্ত ভার্টেক্সে যাচ্ছে, মানে যে সমস্ত ভার্টেক্সে কোনো এজ আছে, ওই সমস্ত ভার্টেক্সকে বলা হয় স্যাচুরেটেড। কোনো ম্যাচিং এ এজগুলো যে সমস্ত ভার্টেক্সে গেছে, ওই ভার্টেক্সগুলোকে বলা হয় স্যাচুরেটেড বাই দ্যাট ম্যাচিং। আর যে সমস্ত ভার্টেক্সে কোনো এজ নাই, তারা আনস্যাচুরেটেড। যেমন এই এক্সাম্পলে এই চারটা ভার্টেক্স স্যাচুরেটেড, আর লাস্টে দুটো ভার্টেক্স স্যাচুরেটেড না। ক্লিয়ার? আর এখানে এই এক্সাম্পলে প্রত্যেকটা ভার্টেক্স স্যাচুরেটেড। বোঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত দিলাম। এখন আমরা দেখব পারফেক্ট ম্যাচিং। পারফেক্ট ম্যাচিং হচ্ছে এমন কোনো ম্যাচিং যদি নেই যেটা প্রত্যেকটা ভার্টেক্সকে স্যাচুরেট করে গ্রাফের, সেটাকে বলা হয় পারফেক্ট ম্যাচিং। তাহলে এই গ্রাফের পারফেক্ট ম্যাচিং আছে কিনা বলো তো? হ্যাঁ এই গ্রাফের পারফেক্ট ম্যাচিং কোনটা? এটা, যেহেতু প্রত্যেকটা ভার্টেক্সে স্যাচুরেট হয়েছে। সো কোনো গ্রাফে যদি এমন কোনো ম্যাচিং থাকে যেটা সবগুলো ভার্টেক্সকে স্যাচুরেট করে, সেটা হচ্ছে একটা পারফেক্ট ম্যাচিং। কোনো গ্রাফের পারফেক্ট ম্যাচিং যে থাকবে সেটা গ্যারান্টি নেই, যেমন নাও থাকতে পারে। এই গ্রাফটার কথা চিন্তা করো, এখানে পারফেক্ট ম্যাচিং কি বানানো যাবে? না এখানে তো ভার্টেক্স আছে তিনটা, সো দুটো এজ যদি নেই, ডেফিনেটলি কোনোটা কোনো ভার্টেক্সে মাল্টিপল এজ ঢুকবে। সো এখানে পারফেক্ট ম্যাচিং বানানো সম্ভব না। ম্যাচিং হতে পারে ইম্পর্টেন্ট কিছু, এটা একটা ম্যাচিং হতে পারে না, কিন্তু পারফেক্ট বানানোর জন্য এটার জন্য তো একটা এজ লাগবে। এজ যদি নেই, এখানে ডাবল চলে আসবে, এজটা যদি নেই, এখানে ডাবল এজ চলে আসবে। সো এখানে পারফেক্ট ম্যাচিং বানানো সম্ভব না। কথাটা বোঝাতে পারছি? আচ্ছা, পারফেক্ট ম্যাচিং গেল। আর আমরা যেটাতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচিং। ম্যাক্সিমাম ম্যাচিং হচ্ছে কোনো গ্রাফে যে ম্যাচিংগুলো আছে সেটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সবচেয়ে বেশি সংখ্যক ভার্টেক্সকে যে ম্যাচিংটা কভার করে। ম্যাচিংয়ের সাইজকে আমরা সাধারণত এজের সাইজ দিয়ে ডিনোট করি। যেমন এই ম্যাচিংয়ের সাইজ হচ্ছে 3 যেহেতু 3টা এজ, এই ম্যাচিংয়ের সাইজ হচ্ছে 2 যেহেতু 2টা এজ। ম্যাক্সিমাম ম্যাচিং হচ্ছে ওই ম্যাচিং যেটা সাইজ সবচেয়ে বড়, গ্রাফে যত পসিবল ম্যাচিং আছে তার মধ্যে সবচেয়ে বড়। তো এই এক্সাম্পলে ম্যাক্সিমাম ম্যাচিং কোনটা? 3। এটা ডেফিনেটলি ম্যাক্সিমাম ম্যাচিং 3। 3 এর চাইতে বড় ম্যাচিং কি এখানে বানানো সম্ভব? না, সম্ভব না। এটা ম্যাক্সিমাম ম্যাচিং এবং এটা পারফেক্ট ম্যাচিং। এটা ম্যাক্সিমাম ম্যাচিং না, কারণ 2 এর চাইতে বড় ম্যাচিং এই গ্রাফে বানানো সম্ভব। এখানে এটা কি ম্যাক্সিমাম ম্যাচিং? হ্যাঁ, এটা কি ম্যাক্সিমাম ম্যাচিং? Maximum matching। কিন্তু বানাতে পারবো না, কিন্তু এটা পারফেক্ট ম্যাচিং না। সো ম্যাক্সিমাম পারফেক্ট হতে পারে না, তা হইতে পারে। পারফেক্ট হলে ডেফিনেটলি ম্যাক্সিমাম হবে। সো এই পর্যন্ত কি বোঝা গেছে ম্যাক্সিমাম ম্যাচিং? আচ্ছা, এখন আমরা আসি ম্যাক্সিমাম বাই পার্টেড ম্যাচিং। আমাদের মেইন টপিক হচ্ছে আজকে ম্যাক্সিমাম বাই পার্টেড ম্যাচিং ছিল। ম্যাক্সিমাম বাই পার্টেড ম্যাচিং এটা হচ্ছে বেসিক্যালি একটা বাই পার্টেড গ্রাফে ম্যাক্সিমাম ম্যাচিং বের করা। একটা বাই পার্টেড গ্রাফ আমাকে দেওয়া থাকবে, এখানে আমরা ম্যাক্সিমাম ম্যাচিং বের করতে চাই। কেন এই প্রবলেমটা ইম্পর্টেন্ট এটা এখন বোঝাচ্ছি। আমি আগে একটা বাই পার্টেড গ্রাফ আঁকবো।
বাইপার্টেড গ্রাফ কেন? হ্যাঁ এটা একটা বাইপার্টেড গ্রাফ। জি স্যার। আমাদের আজকে টাস্ক হচ্ছে বাইপার্টেড গ্রাফে ম্যাক্সিমাম ম্যাচিং বের করা। আচ্ছা, কেন আমরা বাইপার্টেড গ্রাফে ম্যাচিং এ ইন্টারেস্টেড আগে একটু বলি। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই। বাইপার্টেড গ্রাফগুলো এমন ভাবে মডেল করা হয়, যেমন ধরা যাক এটা হচ্ছে সেট অফ ওয়ার্কার্স, কিছু হতে পারে। এটা হচ্ছে একটা সেট অফ ওয়ার্কার্স, আমাদের কাছে 5টা ওয়ার্কার আছে আর এটা হচ্ছে জবস, আমাদের কাছে 4টা জব আছে। এখন আমাদের সিনারিওটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কার কিছু জব করতে পারে। যেমন এই ওয়ার্কারটা প্রথম জবটা করতে পারে, সেকেন্ড জব, এক আর 3 নম্বর জবটা করতে পারে। ও হচ্ছে যে কোনোটা জব, এই তিনটা যে কোনোটাই করতে পারে। সো এই গ্রাফটা মিট করে কোন ওয়ার্কার কোন জবের সাথে কম্প্যাটিবল। আমাদের আবার আমরা ধরা যাক যে কোনো একটা জব করতে একজনের বেশি ওয়ার্কার লাগে না, একজনের বেশি ওয়ার্কার লাগে না। এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করা, যাতে ম্যাক্সিমাম সংখ্যক জব আমরা প্যারালালি করতে পারি, তাই না? ম্যাক্সিমাম সংখ্যক জব আমরা প্যারালালি করতে পারি। এখানে ম্যাচিং কেন ইম্পর্টেন্ট? যেহেতু কোনো জব আমরা মাল্টিপল পিপল দিব না, কোনো জবে মাল্টিপল এজ আমরা দিব না, রাইট? কোনো জবে যেহেতু মাল্টিপল পিপল করবে না, একজন মানুষকে একজন জব করাবো, সো কোনো জবে মাল্টিপল এজ ঢুকবে না। একইভাবে কোনো ওয়ার্কারকে আমরা মাল্টিপল জবে অ্যাসাইন করবো না, একটা ওয়ার্কারকে একটা টাইম আমরা একটা জবে দিব। সো এখান থেকেও মাল্টিপল এজ আমরা দিব। যে কোনো ওয়ার্কারকে আমরা একটা এজে দিব, যে কোনো একটা জবে আমরা একটা ইনকামিং এজে দিব। আমি কথা বুঝাইতে পারছি? একটা ওয়ার্কারকে আমরা ম্যাক্সিমাম একটা জব দিব, একটা জবে আমরা ম্যাক্সিমাম একটা ওয়ার্কারে দিব। সো এটা একটা ম্যাচিং হবে, রাইট? এটা ক্লিয়ার চলে গেছে? কোনো জবে একাধিক এজ ঢুকবে না, একইভাবে কোনো ওয়ার্কার থেকে একাধিক এজ বের হবে না। সো এটা একটা ম্যাচিং হবে। এখানে ম্যাক্সিমাম ম্যাচিং দিলে সুবিধা কি? প্যারালালি আমরা ম্যাক্সিমাম সংখ্যক জব অ্যাসাইন করতে পারবো। বুঝাইতে পারছি? সো এই ধরনের বিভিন্ন প্রবলেমকে ম্যাক্সিমাম বাইপার্টেড ম্যাচিং দিয়ে করা যায়। আরেকটা প্রবলেম বলি, ধরা যাক এটা হচ্ছে একটা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের গ্রাফ। এটা হচ্ছে সবাই হাস পটেনশিয়াল গ্রুপ, এটা হচ্ছে পটেনশিয়াল ব্রাইট। তো বাকি আসতেছে না? আচ্ছা, পটেনশিয়াল গ্রুপ, পটেনশিয়াল ব্রাইট। আর এই গ্রাফটা কি করে? ওরা তো নিশ্চয়ই ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করছে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, ক্রাইটেরিয়া ওয়াইজ যাদের মধ্যে ম্যাচিং হয়। এখন আমার ওয়েবসাইটে টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক প্লেয়ারকে বিয়ে দেওয়া। সো একজনের সাথে আমি দুজনকে বিয়ে দিতে পারবো না। সো এখানে ম্যাচিং জিনিসটা অ্যাপ্লিকেবল, রাইট? বুঝাতে পারছেন? সো ম্যাচিং এর কাজটাকে বোঝা গেছে বাইপার্টেড গ্রাফে। তাহলে এটা সবার কাছে ক্লিয়ার কেন আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যাল ইউজটা কি? আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল ম্যাচিং দিই। আচ্ছা, আমি দুটা টিপ দিচ্ছি। ধরা যাক আমি AX টা এবং AX টা দিলাম, এটাকে একটা ম্যাচিং কিনা? প্রথম কথা হচ্ছে এটা। আমি AX টা এবং AX টা ডেফিনেটলি একটা ম্যাচিং। এটা ম্যাক্সিমাম ম্যাচিং কিনা? এটা ম্যাক্সিমাম ম্যাচিং না, বাট এটা এই ম্যাচিংয়ের সাইজ কত? 2। এই পার্টিকুলার ম্যাচিংটাকে আর ইনক্রিজ করা যাবে কিনা বলুন? কিভাবে করব? লেফট থার্ড কিনা অলরেডি দিছি। হ্যাঁ। সরি, আমরা এই ম্যাচিংটাকে চেঞ্জ করে আর ইনক্রিজ করা যাবে কি? না স্যার, করা যাবে। সাথে আর অ্যাড করা যাবে কি? হ্যাঁ, করা যাবে। দেখো তো এখানে আমরা চেক করতে পারবো। কেন একটু চিন্তা করি, এই জবটা আর এই জবটা কি করতে পারে? একমাত্র থার্ড ব্যক্তি করতে পারে। কিন্তু আমরা অলরেডি থার্ড ব্যক্তিকে একটা জব দিয়ে দিছি। সো এই দুটো জব আসলে অ্যাসাইন করার কোনো জায়গায় নেই। সো এই ম্যাচিংটাকে রিপ্লেস করা যাবে না। কিন্তু এটা ম্যাক্সিমাম ম্যাচিং ডেফিনেটলি না, অন্যভাবে অ্যাসাইন করতে হবে। এই ম্যাচিংয়ের সাইজ হচ্ছে 2। এটা ম্যাক্সিমাম ম্যাচিং না। তো ধরা যাক আমি AX টা নিব, আমি বরং এই জবটা এখানে পাঠিয়ে দিলাম, AX টা নিলাম, আর কি করবো এটা নিলাম। এই ম্যাচিংয়ের সাইজ কত? 3। এটা ডেফিনেটলি একটা ম্যাচিং। AX টা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা ডেফিনেটলি একটা ম্যাচিং। এটা সাইজ হচ্ছে 3। এটা ম্যাক্সিমাম ম্যাচিং কিনা? ইয়েস স্যার। ম্যাক্সিমাম যদি না হয়, ম্যাক্সিমাম ম্যাচিংয়ের সাইজ তাহলে 4 হওয়া লাগবে। মানে সবগুলো জব অ্যাসাইন করতে পারা লাগবে। সবগুলো জবকে অ্যাসাইন করা যাবে? কারণ হচ্ছে এই দুটো জব শুধুমাত্র একজনই করতে পারে। সেই দুটো জবকে একসাথে অ্যাসাইন করা সম্ভব না। সো এই গ্রাফে ম্যাক্সিমাম ম্যাচিং 3 হবে। আমি কথা বুঝাতে পারছি? স্যার বুঝি নাই, এটা একটা তারপর করা হচ্ছে এত কষ্ট করে ম্যাক্সিমাম ম্যাচিং আসলে বের করবো না। আমরা একটা ছোট গ্রাফে বের করতে অনেক অবজারভেশন করা লাগতেছে। আমরা কিন্তু এভাবে ম্যানুয়ালি স্যার কেন পারলাম না ওইটা একটু বলবেন? আবার একটু বলবেন কেন পারলাম না? 3 এর চেয়ে বেশি করে পারলাম না। হ্যাঁ হ্যাঁ। 4টা জব যদি অ্যাসাইন করতে চাই তো খেয়াল করো, জব নাম্বার 2 এবং জব নাম্বার 4। জব নাম্বার 2 করতে পারে কি? শুধুমাত্র থার্ড ব্যক্তি। জব নাম্বার 4 শুধুমাত্র থার্ড ব্যক্তি করতে পারে। বুঝতে তো পারছি। দুটো জব একসাথে অ্যাসাইন করা সম্ভব না। বুঝতে পারছি। এটা সবার কাছে ম্যাক্সিমাম ম্যাচিংটা। এবং আমি এটা ডেফিনেটলি এভাবে ম্যানুয়ালি বের করবো না। আমরা এখানে এটা একটা অ্যালগরিদম বের করবো। এটা আমরা ম্যাক্সিমাম সাহায্য করবো। সো ম্যাক্সিমাম সাহায্য করবো এবং ম্যাক্সিমাম প্রবলেমগুলো অনেকটা এরকম যে এই ধরনের কোনো রিয়েল লাইফ প্রবলেম থাকবে যেটাকে আমরা ম্যাক্সিমাম সাহায্যে সলভ করি। তোমরা যখন বিভিন্ন অনলাইন করবা, নেক্সট অনলাইন বা সিটি বা যেটা হোক পরবর্তীতে ম্যাক্সিমাম এই ধরনের অনেক প্রবলেম খুবই কম আছে যে ম্যাক্সিমাম একটা রিয়েল লাইফ প্রবলেমে ম্যাপ করতে হবে। তো আমরা দেখি এখানে কিভাবে ম্যাপ করবো। আমি জাস্ট একটা র্যান্ডম গ্রাফ আনি।
এখন একটা বাইপার্টেড গ্রাফ। আচ্ছা কথা না বুঝলাম সরি এটা আসলে যেগুলো প্রবলেম কি বলছো কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে ওরকম যে প্রবলেম দেখে কিভাবে বুঝবো এটা আসলে প্র্যাকটিস বা ডেফিনেটলি ইনটিউশনের ব্যাপার আছে এটা আসলে অ্যাকচুয়াল ডেফিনেটিভ কোনো আনসার নাই আচ্ছা ক্লিয়ার এই পর্যন্ত আছে এখন তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের এই ধরনের একটা বাইপার্টেড গ্রাফ দেওয়া হলো আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো বের করা সরি ম্যাক্সিমাম ম্যাচিং বের করা এই বাইপার্টেড গ্রাফের ম্যাক্সিমাম ম্যাচিং বের করা এটাকে আমরা একটা ম্যাক্স ফ্লো প্রবলেমে ম্যাপ করব ওই প্রবলেমের সাথে সলভ করব এখন আমরা জানি ম্যাক্স ফ্লো প্রবলেমে একটা সোর্স একটা সিঙ্ক থাকে এখানে তো কোনো সোর্স সিঙ্ক নেই আমরা যেটা করব এটা ভার্টেক্স অ্যাড করব এই পাশে এই পাশে স্যার যদি আমি মানে হচ্ছে গিয়ে বাইপার্টেড ম্যাচিং এর একটা প্রবলেম পাই ওইটা তাহলে আমি এক্সপ্লোরে করতেই পারবো ম্যাক্স ফ্লো করতেছি এটাই হচ্ছে বাইপার্টেড ম্যাচিং এর যে কোনো প্রবলেম আমরা ম্যাক্সিমাম বাইপার্টেড ম্যাচিং অর্থাৎ বাইপার্টেড গ্রাফ দিছে বুঝতে পারছি। এখানে ম্যাক্সিমাম ম্যাচিং বের করতে বলছে এটা আমরা ম্যাক্স ফ্লো দিয়ে সলভ করার চেষ্টা করতেছি তাহলে এটা হচ্ছে আমার বাইপার্টেড গ্রাফ আমি এটা এখন ম্যাক্স ফ্লো প্রবলেম বানাবো আমি একটা সোর্স একটা সিঙ্ক অ্যাড করলাম সোর্স থেকে আমি যে কোনো এক পাশে কিছু এস দিব সবগুলোতে এস যে কোনো এক পাশে তাহলে সোর্স থেকে আমি এই সবগুলো এসে একটা এজ পাঠালাম সিঙ্কের এখানে আমরা এখান থেকে একটা এজ পাঠালাম আর এরা সবাই এখানে এই পর্যন্ত কি ফলো করা গেছে যে কোনো একটা সেটে আমরা সোর্স থেকে পাঠাবো আর একটা সেটে আমরা সিঙ্ক থেকে নিব ক্লিয়ার এটা আচ্ছা এখন আমরা এটা ম্যাক্স ফ্লোর সাহায্যে এমনভাবে সলভ করতে চাই ধরা যাক আমি ইউভি দিয়ে লিখি U1 থেকে U4 P1 থেকে B3 এটা হচ্ছে ধরো ওয়াটার 2 এটা জব 3 এখানে যদি ফ্লোরের পরিমাণ 1 হয় যদি ফ্লোরের পরিমাণ 1 হয় আমরা ধরে নিব এই ওয়াটারকে আমরা এই জবটা অ্যাসাইন করছি যদি ফ্লোরের পরিমাণ U2 থেকে B3 তে 1 হয় আমরা ধরে নিব এই ওয়াটারকে আমরা এই জবটা অ্যাসাইন করছি আর যদি 0 হয় তাহলে এই ওয়াটারকে আমরা এই জবটা অ্যাসাইন করি এই পর্যন্ত ক্লিয়ার তো ওয়াটার থেকে একটা জব এজ আছে যদি ফ্লো 1 হয় অ্যাসাইন করছি 0 হলে অ্যাসাইন করি তাহলে এই এজ এর ক্যাপাসিটি আমরা কত রাখবো কত প্রোডাক্টের ক্যাপাসিটি কত রাখবো 1 রাখে তাই না যদি ওই ক্যাপাসিটি 1 ওখানে যদি 1 ফ্লো হয় ওই জবটা অ্যাসাইন করা হয়েছে যদি 0 হয় ওই ওয়াটারকে ওই জবটা অ্যাসাইন করা হয়নি ঠিক আছে তাহলে এখানে যে এজগুলো আছে তাদের ক্যাপাসিটি আমরা দিব 1 সবার ক্যাপাসিটি 1 এটা ক্লিয়ার আচ্ছা এখন আমরা একটু চিন্তা করি এই এজগুলোর ক্যাপাসিটি দিলাম সবগুলো যেহেতু ক্যাপাসিটি দিতে হবে ম্যাক্সিমাম প্রবলেমে এই এজগুলো যে আছে তাদের ক্যাপাসিটি আমরা কত দিব আচ্ছা 1 দিলে চলবে 1 দিতে হবে আমাদের দিয়ে অন্য কিছু দেওয়া যাবে না কারণ কি চিন্তা করি এস থেকে এটা 1 দেওয়ার মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম কত ফ্লো হতে পারবে 1 যেতে পারবে 1 হতে পারবে তাহলে ম্যাক্সিমাম কত বের হতে পারবে 1 বের 1 বের হতে পারবে তার মানে সে ম্যাক্সিমাম কয়টা জব নিতে পারবে একটা একটাতে নিতে পারবে তাই না এখানে যদি আমি 2 ফ্লো দিতাম তাহলে কিন্তু সে চাইলে দুটো জব দুটো জব দিতে পারবে এটা আমরা অ্যালাউ করব সো এখানে অবশ্যই 1 দিতে হবে 1 দেওয়ার মানে এখানে ম্যাক্সিমাম 1 হতে পারবে ম্যাক্সিমাম 1 বের হতে পারবে তারপরে এই ওয়াটারটা ম্যাক্সিমাম একটা জবই দিতে পারবে এটা সমস্ত ওয়াটারের ক্ষেত্রে প্রযোজ্য আমরা সবগুলো দিয়ে 1 দেব এটা কি আচ্ছা এই পাশে কত দেব 1 এখানে 1 দেব কারণ এখানে ম্যাক্সিমাম বের হতে পারবে কত 1 তাহলে ম্যাক্সিমাম হতে পারবে কত অর্থাৎ ম্যাক্সিমাম একজন ওয়ার্কার এটা দিতে পারবে যদি এটা 2 দিতাম তাহলে দুজন কিন্তু এটা নিয়ে নিতে পারবো এটা তো আমরা অ্যালাউ করবো না একটা জন একজন নিতে পারবো এই কারণে আমরা এটা 1 দিই এটা কি আচ্ছা এখন যদি আমি এই গ্রাফিক ফ্লো বা ম্যাক্স ফ্লো কিছু বের করি এখানে যেটা পাবো এটা ম্যাচিং হবে কিনা দেওয়া এটা বলবো এটা ম্যাচিং বা ম্যাক্সিমাম ম্যাচিং এর পরে যে এখানে যে ফ্লোগুলো পাবো এটা ম্যাচিং হবে কিনা হবে কেন হবে কারণ একটার সাথে একটা ম্যাক্সিমাম একটা এজে বের হতে পারবে স্যার কারণ ইনকামিং 1 ম্যাক্সিমাম একটা এজে বের হতে পারবে একেবারে এদের ইনকামিং 1 ম্যাক্সিমাম একটা এজে হতে পারবে তার মানে কোনো নোডে মাল্টিপল এজ বের হতে পারবে না ক্লিয়ার আমরা এটা ম্যাচিং হবে যেহেতু আমরা ম্যাক্সিমাম বের করতেছি এটা একটা ম্যাক্সিমাম ম্যাচিং হবে এটা প্রুফ ডেফিনেটলি প্রুফ আছে বাট আমরা জাস্ট লিখে দেখতেছি যেহেতু আমরা ম্যাক্সিমাম বের করতেছি তার মানে এখানে ফ্লোটা ম্যাক্সিমাইজ হবে ম্যাক্সিমাম যতগুলো জব নেওয়া যায় আমরা অ্যাসাইন করে দেব সো ম্যাক্সিমাম বের করার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ম্যাচিংটা পাচ্ছি তাহলে ম্যাচিং কিভাবে হবে যে সমস্ত এজ দিয়ে ফ্লো হচ্ছে তারা ম্যাচিং এর অংশ যে সমস্ত এজ দিয়ে ফ্লো হবে না তারা ম্যাচিং এর অংশ না আইডিয়াটা কি ক্লিয়ার সবার কাছে সবাই পারবে তাহলে এই ধরনের প্রবলেম দিলেন আচ্ছা এটা বিভিন্ন মডিফিকেশন হতে পারে যেমন ধরো যে কোনো একটা প্রবলেম দেওয়া হলো সেখানে বলা হলো কোনো ওয়াটার চাইলে দুটা করে জব করতে পারে তাহলে কিভাবে মডিফাই করবো সো ওই এসিটা টু করে এখানে দেব করবো এখানে করবো
এখানে ঢুকবে জি স্যার। কোনো ওয়ার্কার চাইলে দুটো জব করতে পারে একটা ওয়ার্কার কিন্তু একটা জব দুবার করতে পারে না এটা মানে একটা জব একবারই করতে পারে সো এখানে যদি হয় এখানে যদি জব মানে হচ্ছে কোনো একটা ওয়ার্কার চাইলে দুটো জব করতে পারে সো এই প্রবলেমগুলো বিভিন্ন মডিফিকেশন আসতে পারে স্যার তবে এখন ওই পাশে কিছু চেঞ্জ করা লাগবে না? কাজ করা নেই। এখানে যেহেতু দিয়ে আসছে সো চাইলে এখন দুটো জব দিতে ও পারে হ্যাঁ দিতে পারবো বুঝতে পারছি। Right? আর ওইখানে দু দিলে কি মিন করে? ওখানে যদি একটা জবে দুইটা এমপ্লয়ি, একটা জবে দুইটা এমপ্লয়ি, দুইটা দুইটা এমপ্লয়ি থাকে। যদি করবো না হয় ধরে নিবে জবটা করছেন আচ্ছা কথা দিয়ে তাহলে এখানে প্রবলেম আমরা নেক্সট উইকে ভাবে সলভ করতে হবে আচ্ছা ওখানে টোটালি ঝামেলা আছে এটার জন্য আমি যেতে চাচ্ছি না বাট এটা একটু চিন্তা করো এটা আসছিলাম জাস্ট চিন্তার জন্য যদি বলা হয় একটা জব করতে দুজন মানুষ লাগে তাহলে এটা এভাবে ম্যাপিং করা যাবে কিনা বা ম্যাপিংটা কি হবে এটা চিন্তা করো যদি বলা হয় একটা জব করতে দুজন মানুষকে কন্ট্রিবিউট করা লাগবে তাহলে একটু চিন্তা করে এটা করা যাবে কিনা ঠিক আছে আমাদের এটা আমাদের টপিক না ওটা একটু চিন্তা করবো এটা আমাদের আমি ধরে নেবো যে আমি মনে রাখছি ঠিক আছে এটা চিন্তা করবো যে একটা জব করতে যদি দুজন মানুষ লাগে একজন করলে ওই জব হবে না দুজন মানুষ লাগবে সেক্ষেত্রে এটা করা যাবে কিনা এটা টাস্ক থাকলে প্রয়োজনে জানাইতে পারো ডেফিনেটলি মার্ক পাবো আচ্ছা আমাদের মোটামুটি অ্যালগরিদম পার্ট শেষ আমরা আজকে একটা নতুন পার্ট শুরু করবো আমরা ডেটা স্ট্রাকচারে ঢুকতেছি আমাদের টপিক হচ্ছে কখনো বলিস ব্যালেন্স বাইনারি সার্চ তো ব্যালেন্সকে যাওয়ার আগে আমাদের আগে বুঝতে হবে বাইনারি সার্চ কি কি এটা তোমাদের কভার হয়েছে থাকে এটা বাইনারি সার্চ কি গত সেমিস্টারে কভার দিয়েছে বাইনারি সার্চ কি কি বাইনারি সার্চ ট্রি স্যার লেফটে যতগুলো সবগুলোর কি কম হবে আর রাইটের বিষয়ে আচ্ছা আমরা আসি তাহলে প্রথমত ট্রি কি জিনিস সেটা আমরা জানি আর বাইনারি কি জিনিস দুইটা ম্যাক্সিমাম দুইটা একটা অসুবিধা হতে পারে ম্যাক্সিমাম দুইটা চাই তো আমরা যদি একটা ট্রি আঁকি যেমন কিছু হতে পারে এটা একটা ট্রি তাই না এটা ট্রি এই বাইনারি ট্রি হ্যাঁ স্যার এটা মানে দুটো চাইল্ড আছে যদি এখানে একটা নোট দিই এটা বাইনারি ট্রি লেখা তিনটা চাইল্ড সো এটা একটা বাইনারি ট্রি হয়ে যায় আচ্ছা বাইনারি সার্চ কি বাইনারি সার্চের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা নোডের একটা কি বা একটা ভ্যালু থাকবে ওই নোডের লেফট সার্কিটে যারা আছে লেফট সার্কিটে যারাই আছে সবাই ছোট হবে এটা চাইতে কম হবে ডানে যারা আছে বড় হবে এটা নোডের চাইতে বেশি হবে এটা প্রত্যেকটা নোডের ক্ষেত্রে প্রযোজ্য এই নোডের ক্ষেত্রে প্রযোজ্য এটার ক্ষেত্রে প্রযোজ্য তো আমরা একটা এক্সাম্পল ট্রি বানানোর চেষ্টা করি দেখো এই পাঁচটা এই ছোট ভ্যালিড আছে কিনা 11 বামে সবাই 11 চাইতে ছোট 8 এর বামে সবাই 8 এর চাইতে ছোট 8 এর ডানে সবাই 8 এর চাইতে বড় 10 এর বামে ছোট শেষ করে তারপরে দেবো ঠিক আছে কিনা সোফার ট্রিটা পড়া ঠিক আছে কিনা এই বাইনারি সার্চ কি হয়েছে 11 বামে যারা আছে সবাই 11 চাইতে বড় 14 বামে সবাই বড় ডানে ছোট সরি ডানে বড় বামে ছোট এখানে ডানে বড় বামে ছোট এটা যদি 12 না দিয়ে 15 দেখি তখন কিন্তু এটা বাইনারি সার্চ ট্রি নাই এটা অন্য কিছু বাইনারি সার্চ ট্রি আছে 14 বামে বড় সংখ্যা পাচ্ছে তো সবার কাছে ক্লিয়ার বাইনারি সার্চ ট্রি কি এমন একটা ট্রি যেটা প্রত্যেকটা নোডের ক্ষেত্রে লেফট সাবট্রি সবাই ওই নোডের চাইতে ছোট রাইট সাবট্রি সবাই ওই নোডের চাইতে বড় এমন একটা বাইনারি আচ্ছা এই ট্রিটা সাধারণত কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়
এটা একটা লিঙ্ক লিস্টের মতো, কিছুটা লিঙ্ক লিস্টের মতো, জাস্ট লিনিয়ার না আর কি। তো প্রত্যেকটা নোডে কিছু প্রপার্টি থাকে। একটা থাকে হচ্ছে কি, তুমি এই নোডে কি হচ্ছে লেফট সাব ট্রি, রাইট সাব তারপর থাকে লেফট চাইল্ড, রাইট চাইল্ড, সাথে প্যারেন্টও রাখা যেতে পারে, প্যারেন্টও যদি রাখতে চাই। ইয়া সবার কাছে তাহলে এই প্রপার্টিগুলো থাকে। আর পুরো ট্রি এর জন্য কোনটা আমরা সেভ করি, শুধুমাত্র রুট। রুট হচ্ছে রুট ছাড়া থেকে আমরা বাকিগুলোতে যেতে পারবো। ইয়া সবার কাছে। আচ্ছা, এখন এই সার্চ শিটে আমরা কিছু অপারেশন দেখবো, কিছু আমরা জাস্ট রিভিউ করতেছি। প্রথমটা হচ্ছে সার্চ। আমি সার্চ দিই, সো সার্চ করতে পারা উচিত। ধরা যাক এই সার্চ শিটে আমরা 15 সার্চ করতেছি, তাহলে আমরা শুরু করবো কোথা থেকে? রুট থেকে। আমরা জানি শুরুতে রুট কোথায়, অন্য কিছু পজিশন আমরা জানি না। রুটে গেলাম, 11 সাথে 15 ম্যাচ করে না, তাহলে 15 11 চাইতে বড়। আমরা তাহলে কোন দিকে যাবো? আমরা জানি থাকবে ডানে, থাকবে বামে থাকবে। 14তে আসলাম, 14 চাইতে বড়, ডানে আসলাম। 18 চাইতে ছোট, বামে আসলাম। 15 পাওয়া গেল, সো আমরা সার্চ করে পেয়ে গেছি। এটা ক্লিয়ার সবার কাছে? যদি আমরা 16 সার্চ করি তাহলে কি হবে? আবার আগে বলুন, 16 ডানে থাকবে, 14 ডানে, 18 বাম, 15 চাইতে বড়। ডানে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাচ্ছে ডানের কোনো জায়গায় যাওয়ার জায়গা না, তার মানে এই গ্রাফে 16 নাই। ক্লিয়ার? সার্চ ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার হচ্ছে ইনসার্ট। ইনসার্ট অনেকটা সার্চের মতোই। ধরা যাক আমরা 16 ইনসার্ট করব, তাহলে কি করবো? ডানে 11 ডানে যাবে, 14 ডানে, 18 বামে, 15 ডানে। 15 ডানে দেখা যাচ্ছে আর যাওয়ার জায়গা নাই, তাহলে আমরা ওখানে ইনসার্ট করে দেবো। ক্লিয়ার? সবাইকে ফলো করতে পারছি এ পর্যন্ত? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কমপ্লিকেটেড টপিকটাতে আসি লাস্ট, সেটা হচ্ছে ডিলিট। অত কমপ্লিকেটেড না, তোমরা যেহেতু অলরেডি দেখছোই। আমরা ডিলিটে কিছু কেস নিতে পারি, আমরা প্রত্যেকটা কেস একটু কনসিডার করি। প্রথম কেসটা হচ্ছে একটা লিফ নোড যদি ডিলিট করতে চাই। ধরা যাক আমরা 9 ডিলিট করতে চাচ্ছি, 9, তাহলে 9 দেখতে হচ্ছে এখন 8 10 9 আর এই পাশে 5। ধরা যাক আমরা 9 ডিলিট করতে চাই, এটা একটা লিফ নোড, এটা কোনো চাইল্ড নেই, কোনো দিকে চাইল্ড নেই। সেটা ডিলিট করা খুবই ইজি, আমি জাস্ট এটা এই লিঙ্কটা মুছে দেব। 10 এর কোনো চাইল্ড রাখবো না, 10 এর লেফট চাইল্ড আগে 9 ছিল, এখন 10 এর লেফট চাইল্ড হবে না, সেটা ডিলিট করা খুবই ইজি, রাইট? এটা কেন? যদি আমরা কিছু ডিলিট করতে চাই, আমরা ফর এক্সাম্পল আমরা এখন 10 ডিলিট করতে চাই, অর্থাৎ এমন একটা নোড যেটা যে কোনো একদিকে চাইল্ড আছে, অপর দিকে চাইল্ড নেই। এক্ষেত্রে আমরা কি করি? যে চাইল্ডটা আছে তাকে জাস্ট এখানে বসাই দিই, রাইট? যে চাইল্ডটা আছে সেখানে চলে আসে। সো এটা বাদ, এটা বাদ, এটা এখন এখানে রাইট চাইল্ড। ক্লিয়ার? যদি একটা চাইল্ড থাকে, ওই চাইল্ডটাকে ওটা জায়গায় জাস্ট তুলে আনবো। কথাটা বুঝাতে পারছেন? এই চাইল্ডটা একটু ফ্রি হয়ে যাবে, এখানে কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে রাইট চাইল্ড বানিয়ে দেবো এটাকে। ক্লিয়ার সবার কাছে? আর যেটা কমপ্লিকেটেড পার্ট, যেমন ধরা যাক এই ক্ষেত্রে 14 মানে 14 ডিলিট করতে চাই। একটু আলাদা আলাদা দেখাচ্ছি। জাস্ট এই পার্টটুকু দেখে আমরা তোমরা যেটা আমরা 14 ডিলিট করতে চাই। 14 লেফট চাইল্ড আছে, রাইট চাইল্ড আছে, সো এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড না। এখানে আমরা যেটা করব, আমাদের আইডিয়াটা হচ্ছে 14 এর জায়গায় আমরা লিফ নোডে কোনো একটা ভ্যালু হিসেবে এনে বসাবো, ওই লিফ নোডটাকে আমরা সরাই দেব। তাহলে 14 ভ্যালুটা হারিয়ে গেল, বাকি ভ্যালুগুলো থেকে গেল, রাইট? 14 এর পরিবর্তে আমরা এমন একটা ভ্যালু বসাবো যেটা ভ্যালিড, নিচে থেকে নিয়ে আসবো, নিচে থেকে কোনো একটা ভ্যালু বসে নিয়ে আসবো। এরপর এটা নিচে যেটা আছে ওটাকে ডিলিট করবো। আমরা জানি যে নিচে যে নোডগুলো থাকে তাদেরকে ডিলিট করা ইজি, এই কারণে আমি এই কাজটা করবো। এখন বলি 14 এর জায়গায় আমরা কোন ভ্যালু বসাতে পারি? এই পাশে রাইট সাব ট্রি সবচেয়ে ছোট ভ্যালু। সাকসেসের মানে হচ্ছে এই বাইনারিতে তো বিভিন্ন ভ্যালু আছে। 14 এর চাইতে মিডিয়াম বড় ভ্যালু যেটা, সেটা হচ্ছে 14 সাকসেসর বলা হয়। সাকসেসর আমরা কিভাবে বের করব? 14 এর চাইতে মিডিয়াম বড় ভ্যালু। তো 14 এর চাইতে বড় যারা সবাই তো এই পাশে আছে, রাইট সাব ট্রিতে আছে। এখানে সবচেয়ে ছোট ভ্যালুটা দেবো, রাইট? জি স্যার। 14 এর রাইট সাব ট্রিতে যারা আছে এদের মধ্যে সবচেয়ে ছোটটা নিব, এটাই তো 14 এর ইমিডিয়েট পরের ভ্যালু। জি স্যার। এটাই ক্লিয়ার সবার কাছে? 14 এর চেয়ে ইমিডিয়েট পরের ভ্যালু। 14 এর ডানে যারা আছে সবাই 14 এর চাইতে বড়, এখানে সবচেয়ে ছোটটা আমরা নিব। 14 এর ডানে গেলাম, এখানে আমরা বামে যতক্ষণ যাওয়া যায় যেতে থাকবো। আর এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে 14 এর ডানে গেলাম 18, 18 থেকে যতক্ষণ বামে যাওয়া যায় কত আসবে? 15। তাহলে আমি একটু জেনারেল ভাবে দেখেন, এখানে 14 সাকসেস হচ্ছে x। x কি যদি এখানে বসে, x এই পাশে সবার চাইতে বড় হবে কিনা? ডেফিনেটলি x 14 এর চাইতে বড়, সেই পাশে সবার চাইতে বড় হবে।
আবার x এই পাশে সবার চাইতে ছোট হবে কিনা জি স্যার। আমি এই পাশে সবচেয়ে ছোটটাকে তুলে এখানে আসছে সো এই পাশে সবার চাইতে x ছোট ছোট। ঠিক আছে জি স্যার। সো এখানে 14 এর জায়গায় x বসানো হয় যদি x 14 সাকসেস হয় তাহলে এখানে x কত 15। 15 যেটা বুঝলাম 14 রাইট দিতে যে আমরা কথা 14 রাইট চাইতে যে বামে যতক্ষণ যাওয়া যায় তখন যেতে থাকবো সো বামে আসলে 15 পর্যন্ত যাওয়া যায় তাহলে এখানে আমরা কত বসাবো 15। 15 এখন আমাদের কাছে কি 15 ডিলিট করে দেওয়া 15 যেটা পাইছে সেটা ডিলিট করে দাও এই ক্ষেত্রে যদি কেস এটা পারে 15 ধরা যাক 15 কোনো চাইল্ড নাই জাস্ট 15টা ডিলিট করো তাহলে কি করবো আমরা তো কপি এসে জাস্ট এটা আনতে কেটে দিলাম এটা কি 15 যদি কোনো চাইল্ড থাকে জাস্ট 15টাকে রিমুভ করে দিলাম আরেকটা কেস কি হতে পারে 15টা বাছাই হইলে তাহলে হচ্ছে লিঙ্ক করবে একটা চাইল্ডই থাকবে চাইল্ড থাকতে পারে 15 কি লেফট চাইল্ড থাকতে পারে না পারবে না একটাই পারবে কিন্তু আমরা লেফট চাইল্ডে চলে যেতাম 15 টা নিতাম না আমরা তো বলছি রাইট থেকে যতক্ষণ লেফটে যাওয়া যায় তখন যাবো সো 15 পক্ষে লেফট চাইল্ড থাকা সম্ভব না যদি লেফট চাইল্ড থাকতো 15 কে নিতাম না তাহলে লেফট চাইল্ড কে নিতাম সো 15 লেফট চাইল্ড থাকতে পারে না রাইট চাইল্ড থাকতে পারে তাহলে এখন আমাদের 15টা ডিলিট করাকে রাইট চাইল্ডের ব্যবস্থা করতে হবে রাইট চাইল্ডকে আমরা বসে রাখবো বেসিক্যালি 18 লেফট চাইল্ড মানে যেটা 18 চাইতে ছোট কোনো সমস্যা নেই আমরা লেফট চাইল্ড মানে দেবো এখানে আমরা অন্যান্য জিনিস বাড়ি থাকতে পারে কোনো সমস্যা নেই আর 15টা আমরা সরাই দেবো ক্লিয়ার এগুলো সব মনে আছে আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমরা যা দেখলাম সবকিছু বেসিক্যালি বাইনারি সার্চ তাহলে এখানে সার্চ ইনসার্ট ডিলিট এই অপারেশনগুলো লিখলাম এদের রান টাইম কেমন হবে সার্চের এখানে আছে অর্ডার অফ হাইট কেন তো এখানে সার্চ করি প্রত্যেক ধাপে আমরা হাইট করে নিচে নামছি না এখান থেকে এক ধাপে আমরা এখানে চলে আসতেছি এরপর এখানে সব তাহলে আমরা যত নবী থাকো ম্যাটার করে নিচে কত দূর নামা লাগতেছে সেটাই ম্যাটার করে সো এটা হাইট হচ্ছে 1 2 3 4 পরে 1 2 3 4 চারের চেয়ে বেশি স্টেপ লাগে সম্ভব এখানে সার্চ করতে গেলে 4টা স্টেপই লাগবে সো এটা হচ্ছে অর্ডার অফ হাইট ইনসার্টের ক্ষেত্রে আছে আমরা ম্যাক্সিমাম টেপ পর্যন্ত যেতে পারি এরপরে তার যাবো ডিলিটের ক্ষেত্রে আছে সো আমাদের অপারেশনগুলো হচ্ছে অর্ডার অফ হাইট এখন কথা হচ্ছে হাইটের সাথে এন হচ্ছে নাম্বার অফ নোডস হাইটের সাথে এর সম্পর্ক কি হবে বেস ইকুয়াল ইউজুয়ালি লেস দেন বা ইকুয়াল র‍্যান্ডম কিছু ধরো কিছু মানে ইউজুয়ালি হাইট লগ এন হয় ইউজুয়ালি বাট এটা সবসময় গ্যারান্টি না জি স্যার সবসময় গ্যারান্টি না কারণ কি এমন কেস হতে পারে ধরা যাক আমি শুরুতে পুরোটাই একটা সেই 6 ইনসার্ট করলাম 7 ইনসার্ট 8 ইনসার্ট পুরোটা আর কি চেঞ্জ স্যার এটা তো ভ্যালিড এটা কিন্তু একটা ভ্যালিড প্রাইমারি সার্চ কি এই সার্কুলারটা লিঙ্কিংয়ের মতো হয়েছে এখানে সার্চ করতে কেমন টাইম লাগবে n এটা কিন্তু লগ এটা অর্ডার অফ এন সবকিছু এখানে অর্ডার অফ এন হয়ে যাচ্ছে সেটা কেন হয় মানে হাইট ইজ ইকুয়াল টু n এই নোডের তাহলে অনেক কিছু আছে আমি কিছুই নেই সমস্যাটা বুঝতে পারছি এই কারণে আমাদের এই টপিকটা আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ইনসার্ট সার্চ ট্রি সব একইভাবেই হয় বাট এটার কিছু ব্যালেন্সিং অপারেশন আছে যদি কোনো দিকে ইমব্যালেন্স দেখা যায় এই ট্রিটা নিজেকে নিজে ব্যালেন্স করে নিতে পারে যেটা ইনশিওর করে যে হাইটটা অলওয়েজ লগ এর মধ্যে থাকবে ওকে আমাদের এইটা বোঝাতে পারছি কেন ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি দরকার তাহলে আমাদের খুব বেশি টাইম নাই অন্য সেকশনের সাথে মেলানোর জন্য আমি জাস্ট অল্প করে আজকে একটু শুরু করবো এভিএল দিয়ে আমরা দুই বা তিন প্রকার বাইনারি সার্চ ট্রি দেখব ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি প্রথমটা হচ্ছে এভিএল ট্রিতে আচ্ছা এভিএল ট্রির বৈশিষ্ট্য হচ্ছে বাইনারি সার্চ ট্রির সমস্ত বৈশিষ্ট্যই আছে বাইনারি সার্চ ট্রিতে যে সমস্ত বৈশিষ্ট্য ছিল সবগুলোই আছে সাথে একটা এক্সট্রা রেস্ট্রিকশন আছে এক্সট্রা রেস্ট্রিকশনটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার নোডের জন্য লেফট সাবট্রি height of left subtree এবং height of right subtree left subtree এর height এবং right subtree এর height এটা যদি আমি মডুলাস নেই less than equal to 1 ডেফিনিশনে বুঝতে পারছি যে কোনো একটা নোডের ক্ষেত্রে left subtree এর height এবং right subtree এর height এর ডিফারেন্স একের বেশি হতে দেওয়া যাবে না এটা হচ্ছে এভিএল ট্রির প্রপার্টি আমরা একটা এক্সাম্পল দেখি এটা কি একটা এভিএল ট্রি কিনা তো সেকেন্ড অর্ডার নাও এটা একটা এভিএল ট্রি এটা লেফট ও 0 রাইট ও 0 এটা এভিএল ট্রি এটা লেফট সাবট্রি হাইট কত 1 এখানে আমরা লেফট সাবট্রি হাইট বলতে এটা সব কনসিডার করব এটা লেফট সাবট্রি হাইট হচ্ছে 1 লেফট সাবট্রি হাইট 1 রাইট হাইট কত
জিরো। তাহলে ওয়ান ম্যাক্সিমাম ওয়ান ডিফারেন্স হতে পারে, ওয়ান হলে কোনো সমস্যা নেই। এটা ব্যালেন্স, ডিফারেন্স হচ্ছে জিরো। আরেকটা হয় এটা ব্যালেন্স এটা ব্যালেন্স, এই পাশে হাইট হচ্ছে 2, এই পাশে হাইট হচ্ছে 1, তাহলে ডিফারেন্স 1। আরেকটা দেখি এটা রেডিয়াল কিনা, এটা ব্যালেন্স না। এইবার রাইট সাইডের হাইট হচ্ছে 3 আর লেফট সাইডের হাইট 1, তাহলে এটা ব্যালেন্স না, এই নোটটা ব্যালেন্স না। এইভাবে এই নোটটা কিন্তু ব্যালেন্স না, তাই না? এই নোটের রাইট সাইডের হাইট হচ্ছে 2, লেফট হাইট হচ্ছে 0, সো এই নোটটা ব্যালেন্স না, এটাও ব্যালেন্স না। প্রত্যেকটা নোটে ব্যালেন্স করা লাগবে, সো এটা একটা ইভেন্টুয়ালি হবে না। ঠিক আছে সবার কাছে? সবাই কি বুঝতে পারতেছে? আচ্ছা, তাহলে এই ব্যালেন্স আছে কিনা নাই এটা চেক করার জন্য এই নোটে একটা এক্সট্রা প্রপার্টি রাখা লাগে। আমরা সোফা রাখছি হচ্ছে কি, লেফট চাইল্ড রাইট চাইল্ডের প্যারেন্ট রাখছিলাম। আমরা আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে হাইট। আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে হাইট। তাহলে হাইট গুলো যদি কিছু থাকলে, এটা হাইট কত? লিফট করে হাইট আমরা 0 রাখবো, লিফট করে হাইট হবে 0, লিফট করে হাইট হবে 0, এটা হাইট হচ্ছে, এটা প্যারেন্টের হাইট কত হবে? কোন একটা নোডের হাইট বের করার উপায় হচ্ছে জেনারেল ভাবে যদি বলি, কোন নোডের হাইট হচ্ছে সেটা লেফট সাবট্রি এবং রাইট সাবট্রির হাইটের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা +1, রাইট? লেফট আর রাইটের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা +1। তাহলে এই ডেফিনিশন ঠিক আছে কিনা? ওটা লেফট এবং রাইটের মধ্যে যেটা বড় সেটা +1 হচ্ছে আমার হাইট। এটা ক্লিয়ার? তাহলে এই নোডের হাইট কত? 1, এটা হাইট 0, এটা হাইট 1, এটা হাইট 2, এটা হাইট কত? 3, যেহেতু এটা হাইট 2 +1 3। এই পর্যন্ত সবাই ফলো করতে পারছে হাইটগুলো? আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যালেন্স কিনা আমরা এটা কিভাবে চেক করবো? ব্যালেন্স কিনা আমরা তো হাইট বের করলাম, ব্যালেন্স কিনা কিভাবে চেক করবো? এটাকে বলা হচ্ছে ব্যালেন্স ফ্যাক্টর। ব্যালেন্স ফ্যাক্টর সবসময় হবে না, এভাবে চিন্তা করো। এখানে যদি একটা ধরো হাইট কি চেঞ্জ হবে? এখানে ম্যাক্সটা নিচ্ছে এক করলে যে চেঞ্জ হবে না, বুঝতে পারছি? বামে এক করলে চেঞ্জ হবে, তখন চেঞ্জ করা লাগবে, ডেফিনেটলি করা লাগবে। ওটা ইমপ্লিমেন্ট করতে পারবে, ইনসার্ট আর রিকার্সিভলি যদি করো এটা করতে পারবে, এটা ইমপ্লিমেন্টেশন কোনো সমস্যা নেই, করা যাবে। ওকে, ইমপ্লিমেন্টেশন নিয়ে চিন্তা করতেছো নাকি আর কিছু? এটা আসলে হাইট দিয়ে বের করতে হবে, জেপ দিয়ে হবে না, এটা কাজ করবে, হাইট দিয়ে দেখা লাগবে। কেন আমরা এখানে বুঝবো করা যাবে, হাইট দিয়ে করার কোনো ব্যাপার নাই, রিকার্সিভলি যদি করো খুবই ইজি। আচ্ছা প্লিজ কথা না প্লিজ। আচ্ছা, ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে একটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি ওই নোডের লেফট চাইল্ডের হাইট মাইনাস রাইট চাইল্ডের হাইট। ওকে, কোন নোডের লেফট চাইল্ডের হাইট মাইনাস রাইট চাইল্ডের হাইট। লিফট নোডের ক্ষেত্রে ব্যালেন্স ফ্যাক্টর হলো 0, লিফটের তো কোনো লেফট চাইল্ড রাইট চাইল্ড নেই, তাহলে ডিফারেন্স 0 হবে। আমি ইয়েলো কালার দিয়ে লিখতেছি, ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 0, এটাও 0। এটা ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? এর ব্যালেন্স ফ্যাক্টর 1 হবে। এটা ব্যালেন্স ফ্যাক্টর 1। আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুল লিখছি, আর একটু ঠিক করে দিই, একটু ভুল লিখছি। এই ডেফিনিশনটা যাতে কাজ করে এর জন্য আমরা একটা কাজ করব। লিফট নোডের হাইট আসলে আমরা, সরি আমি একটু ভুল বলছি, লিফট নোডের হাইট আমরা 1 দিই, তাহলে ডেফিনিশনটা কাজ করবে। একটু কাউন্টার ইন্টারভিউ, বাট ডেফিনিশনটা কাজ করার জন্য আমরা লিফট নোডের হাইট 1 করব। লিফট নোডের হাইট 1, সরি একটু ভুল বলছিলাম। তাহলে লিফট নোড এটা 1, এটা 1, এটা যদি 1 হয়, এটা হাইট কত? 2, 3, 4। এটাই ক্লিয়ার? লিফট নোডটা আমরা 1 দিব, 0 দিলে 1 দিব, কোনো কিছু না থাকলে হচ্ছে 0, লিফট নোড থাকলে 1। আচ্ছা, এখন ব্যালেন্স ফ্যাক্টরগুলো বের করি। এটা ব্যালেন্স ফ্যাক্টর 0, এটা 0, এটা ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? এটা হাইট হচ্ছে 1, এটা হাইট 0, 1 মানে 0 কত? 1, এটা ব্যালেন্স ফ্যাক্টর 1, রাইট? এটা ব্যালেন্স ফ্যাক্টর কত? লেফটে 0, রাইটে কত? হাইট 2, 2, মাইনাস 2, রাইটে হাইট 2, লেফটে হাইট 0, রাইটে হাইট 2, তাহলে 0 মাইনাস 2, এটা ব্যালেন্স ফ্যাক্টর কত? -2। এই পর্যন্ত ক্লিয়ার? সবার কাছে কি করলাম?
আর এটা ব্যালেন্স ফ্যাক্টর কত? এই পাশে হাইট হচ্ছে 1 প্লাস 2 হাইট 1 প্লাস হাইট 3 তাহলে 1 মাইনাস 3 মাইনাস 2 -2 ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এখন বলে ব্যালেন্স ফ্যাক্টর দেখো আমরা কিভাবে বুঝবো কোন নোট ব্যালেন্স নাকি ব্যালেন্স না। ব্যালেন্স ফ্যাক্টর ডেফিনেটলি -1 0 বা +1 হওয়া দরকার, যেহেতু ডিফারেন্স একে বেশি হওয়া যাবে না। সো ব্যালেন্স ফ্যাক্টর -1 থেকে +1 এর মধ্যে হতে হবে। যদি এর বাইরে হয় ওই নোটটা ব্যালেন্স না। সবার কাছে ক্লিয়ার এটা? তাহলে এখানে এই নোট ব্যালেন্স না, বুঝাতে পারছি এই পর্যন্ত? আচ্ছা তাহলে আমরা বুঝলাম ব্যালেন্স ফ্যাক্টর জিনিসটা কি। ব্যালেন্স ফ্যাক্টরের মাধ্যমে আমরা ট্র্যাক রাখবো আমাদের ট্রিটা ব্যালেন্স আছে নাকি না। যদি কোনো সময় ব্যালেন্সটা নষ্ট হয়, ধরা যাক আগে এই নোটটা ছিল না, তখন তো এখানে যে ব্যালেন্স ছিল কোনো একটা আমার সাথে আমরা এখানে কোনো কিছু ইনসার্ট করবো, তখন আমার ট্রিয়ের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কিছু অপারেশনের মাধ্যমে এই ব্যালেন্সটা ব্যাক আনা। সো আমরা নেক্সট দিন দেখবো অপারেশনগুলো কিভাবে কাজ করে। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে